প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাহাড় গড়ে তুলেছে ইরান। পরেই জানাবো, সরকার টেকাতে গাজায় অভিযান চালাচ্ছে নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ফের আবারও ইরানের সেনা প্রধানের হুঙ্কার। জানাবো, গাজা সিটির আরো গভীরে ইসরায়েলি সেনাদের প্রবেশ, নিহত 63। এবং সর্বশেষ জানাবো, গাজায় বাড়ছে ক্ষুধা, তীব্র অপুষ্টিতে 3.25 লাখ শিশু। এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেননি তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির জাদে বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম ঘোষণা করছি না। তিনি আরো জানান, গত কয়েক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষাও করেছে। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত সাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্র পৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স 2025 নামের মহড়া চালিয়েছে ক্যাম্পিয়ন সাগরে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি এবং পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটছে। 15 দিন যুদ্ধ চললে ইসরায়েল মিসাইল ঠেকাতে পারত না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ 3 দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এ কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে তার মন্তব্য। তিনি জানান, ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেম বাশির ব্যবহারই করেনি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেড ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে। নাসির জাদে বলেন, যুদ্ধের শুরুর দিকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি, 12 দিনের যুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় 90%। উল্লেখ, গত 13 জুন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন এবং কয়েকটি বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। প্রায় 12 দিন পাল্টা হামলা চলার পর অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। সরকার টেকাতে গাজায় অভিযান চালাচ্ছে নেতানিয়াহু। জোট সরকার টেকাতেই গাজা সিটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ইসরায়েলি পত্রিকা মারিবের প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে সামরিক অভিযান ছাড়া জোট সরকারকে একত্রে ধরে রাখার ক্ষমতা নেতানিয়াহুর নেই। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করার ইচ্ছা নেই নেতানিয়াহুর। তাই হামাস নেতানিয়াহুর সব দাবিতে সম্মত হওয়ার পরও নতুন দাবি উত্থাপন করেছেন তিনি। এ কারণেই ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে এবং আগামী 2 সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ সেনা একত্রিত করতে পারে বলে আভাস দিয়েছে পত্রিকাটি। এর আগে নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয়, তবুও ইসরায়েল গাজা দখল করবে। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি
হুমকি দেন। নেতানিয়াহু বলেন, আমরা গাজার যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব। হামাস যদি অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের ছেড়ে দেয় তাহলে আজই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হল সব বন্দীকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার। নতুন হামলা আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, তেহরানের উপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেকে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন হামলার সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ ও অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজের জেনেভে এবং ডেস্টিয়ার শাভালাল থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা। গাজা সিটির আরো গভীরে ইসরায়েলি সেনাদের প্রবেশ, নিহত 63। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা 22 জনও ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আরো গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা, অর্থাৎ ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহরের জেইতুন অঞ্চলের কাছে অবস্থিত, যা গত এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর পশ্চিমের আশদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 16 জন নিহত হন, যাদের মধ্যে 6 জন শিশু। একই দিন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনুসের দক্ষিণ পূর্ব মুরাক অক্সিওসের কাছে একজন ইসরায়েলি নিয়ন্ত্রিত নেতজারিম করিডোরের কাছে আরেকজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও 8 জন মারা গেছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। তাদের মধ্যে অন্তত 114 জন শিশু। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এটি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার ঘটনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে বর্ণনা করেছেন। গাজায় বাড়ছে ক্ষুধা, তীব্র অপুষ্টিতে 3.25 লাখ শিশু। ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় 3,20,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার বেলা 3টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় গাজায় অপুষ্টিতে আরও 8 শিশু মারা গেছে। ইসরায়েল হামলা শুরুর পর গত প্রায় 2 বছরে গাজায় এ নিয়ে অন্তত 281 জন অপুষ্টিতে মারা গেছে, যাদের মধ্যে শিশু 114টি। এদিকে অপুষ্টির শিকার এসব শিশুর চিকিৎসা করতে অন্তত 10টি হাসপাতাল দরকার বলে জানিয়েছে শহরটির আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া ও নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু হাসপাতালের পরিচালক আহমেদ আল ফারা। আবু সালমিয়া বলেন, শিশুদের পাশাপাশি গাজার বিভিন্ন হাসপাতালে আহত হয়ে আরও যারা ভর্তি হয়েছে তারাও বিভিন্ন মাত্রায় অপুষ্টিতে ভুগছেন। অপুষ্টি গাজার অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে।